নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একজন মানুষ টানা ২৬ দিন না খেয়ে নিজের শরীরটাকে প্রায় মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীকে রাস্তায় কিন্তু নামিয়েছিলেন, সংসদ কাঁপিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে মাঝরাতে ক্যামেরার সামনে এসে দাঁড়াতে বাধ্য করেছিলেন। আর ঠিক যেদিন সেই মানুষটা অনশন ভাঙলেন, সেদিনই তাকে নিয়ে দেশ দুভাগ হয়ে গেল। একদল বলছে উনি বিশ্বাসঘাতক, ছাত্রদের রক্ত বেঁচে দিয়েছেন। আরেক দল বলছে উনি জাতির এক দূরদর্শী বিচক্ষণ নেতা, যিনি হাজার হাজার তরুণের ভবিষ্যৎটা বাঁচিয়েছেন। তাহলে আসল সত্যিটা কি? সোনম ওয়াংচুক কি সত্যিই একটা আন্দোলনকে মাঝপথে বিক্রি করে দিলেন, নাকি এটা এমন একটা সিদ্ধান্ত যেটা শুধু একজন প্রকৃত নেতাই নিতে পারেন? আজকের এই ভিডিওতে আমি পুরো ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখাবো। কোনো এক পক্ষ নিয়ে নয় বন্ধুরা, বরং প্রতিটা তথ্য, প্রতিটা সিদ্ধান্তের পেছনে কারণ বিশ্লেষণ করে আপনাদেরকে বিচার করতে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনাদের মতামতটাই একেবারে বদলে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব আন্দোলনটা আসলে শুরু হলো কিভাবে, সোনম ওয়াংচুক কেন এবং কিভাবে এই আন্দোলনে যুক্ত হলেন, অনশনের সময় সরকারের সাথে ঠিক কি কি শর্তে সমঝোতা হলো, লাদাখের পুরনো ইতিহাস থেকে সোনম ওয়াংচুক কি শিক্ষা নিয়েছিলেন, এবং সবশেষে এই গোটা ঘটনাকে 2011 সালের আন্না হাজারে আন্দোলনের সাথে তুলনা করে বোঝার চেষ্টা করব যে ইতিহাস কি নিজেকে আবার ফিরিয়ে নিয়ে আসছে কিনা। গল্পটা শুরু হয় বন্ধুরা সুপ্রিম কোর্টের এজলাস থেকে। দেশের প্রধান বিচারপতির একটা মাত্র মন্তব্য, যেটা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে চলতে থাকা অনিয়ম, প্রশ্ন ফাঁস আর স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠিয়েছিল, সেটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এই মন্তব্যটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরালের মতো ছড়িয়ে পড়তে থাকে। বন্ধুরা, তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করছে, তাদের মধ্যে এই মন্তব্যটা একটা স্ফুলিঙ্গের কাজ করে। প্রথমে তৈরি হয় একটা মিম পেজ। শুরুতে বিষয়টাকে অনেকেই হালকাভাবে নিয়েছিলেন, ভেবেছিলেন এটা হয়তো আর 5টা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের মতোই কয়েকদিনে থিতিয়ে যাবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটনা ঘটলো। মিমের আড়ালে যে ক্ষোভ জমেছিল সেটা রাস্তায় নেমে আসতে শুরু করলো। প্রাথমিক পর্যায়ে বন্ধুরা প্রায় 4 থেকে 500 শিক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। সংখ্যাটা তখনও তেমন বড় নয়, একটা স্থানীয় ছাত্র বিক্ষোভের মতোই দেখাচ্ছিল সবকিছু। মিডিয়ার একাংশ তখনও এই খবরটাকে গুরুত্বের সাথে কভারই করেনি। কেউ কেউ ভেবেছিলেন এটা হয়তো নির্দিষ্ট কয়েকটা কোচিং সেন্টার বা নির্দিষ্ট শহর কেন্দ্রিক একটা বিক্ষোভ, যেটা কয়েকটা দিনের মধ্যেই হয়তো মিলিয়ে যাবে। কিন্তু ইতিহাস বলছে কখনো কখনো একটা ছোট স্ফুলিঙ্গই দাবানলের রূপ নিয়ে থাকে, শুধু দরকার হয় সঠিক সময়ের সঠিক নেতৃত্বের। বন্ধুরা, ছাত্রদের এই আন্দোলন শুরু হওয়ার 8 দিন পরে ঘটে সেই মোড় ঘোরানোর ঘটনা। সোনম ওয়াংচুক, যিনি ইতিমধ্যে ভারতের অন্যতম পরিচিত মুখ, লাদাখের শিক্ষা সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ এবং যার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল বলিউডের বিখ্যাত সিনেমার একটি চরিত্র, তিনি এই আন্দোলনে সরাসরি যোগ দেন। আর এখানেই ঘটে যায় আসল পরিবর্তন। যে আন্দোলন এতদিন কয়েকশো শিক্ষার্থীর একটা স্থানীয় বিক্ষোভ ছিল, সোনম ওয়াংচুকের যোগদানের সাথে সাথে সেটা রূপ নেয় একটা জাতীয়, এমনকি আন্তর্জাতিক স্তরের বিশাল ছাত্র আন্দোলনে। কেন এমনটা হলো? কারণ বন্ধুরা, সোনম ওয়াংচুকের সাথে জড়িয়ে রয়েছে এক ধরনের বিশ্বাসযোগ্যতা, এক ধরনের নৈতিক কর্তৃত্ব। তিনি এমন একজন মানুষ যাকে মানুষ রাজনীতির রঙে রাঙানো নেতা হিসেবে দেখে না, বরং দেখে একজন শিক্ষাবিদ হিসেবে, যিনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষা ব্যবস্থার সংস্কারে। তার যোগদানের পর মিডিয়া কভারেজ অসম্ভবভাবে বেড়ে যায়। জাতীয় সংবাদ মাধ্যমগুলো এই খবরটাকে প্রধান শিরোনামে কিন্তু নিয়ে আসতে থাকে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা সংহতি জানিয়ে নিজেদের এলাকায় প্রতিবাদও শুরু করে। আন্দোলনকারীরা এতটাই সংগঠিত হয়ে ওঠে যে প্রতিবাদ কেবল রাস্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা পৌঁছে যায় সংসদ ভবন পর্যন্ত। সংসদের ভেতরে বিরোধী দলের সাংসদরা এই ইস্যু তুলে সরকারকে প্রশ্নমানে জর্জরিত করতে শুরু করে। সরকারের ওপর একটা অভূতপূর্ব চাপ তৈরি হতে থাকে। এখানেই বোঝা দরকার, একটা আন্দোলন যখন একটা নির্দিষ্ট মুখের উপর ভরসা করে দাঁড়িয়ে যায়, তখন সেই মুখটার প্রতিটা সিদ্ধান্তই গোটা আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করে দেয়। আর এখানেই তৈরি হয় সেই টানাপোড়েন, যেটা নিয়ে আজকের এই বিতর্কের সূত্রপাত। এখন একটু কল্পনা করুন, একজন মানুষ যার বয়স আর শারীরিক অবস্থা তরুণদের বয়সের মতো নয়, তিনি টানা 26 দিন ধরে শুধু জল বা লবণ জাতীয় জলের উপর নির্ভর করে বেঁচে আছেন। প্রতিটা দিন যত এগোচ্ছে শরীর তত দুর্বল হয়ে পড়ছে। ডাক্তাররা বারবার সতর্ক করছেন, পরিবার, বন্ধু বান্ধব সবাই উদ্বিগ্ন। আর এই পুরো সময়টা জুড়ে বাইরে চলছে এক অন্যরকম চাপ।
হাজার হাজার শিক্ষার্থী রাস্তায়, সরকার নীরব, মিডিয়া প্রশ্ন তুলছে সরকারের ভূমিকা নিয়ে। সাধারণ ভারতীয় রাজনীতিতে সরকারের একটা প্রচলিত কৌশল দেখা যায়, কোনো আন্দোলনকে দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখা, আন্দোলনকারীদের ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়তে দেওয়া, অথবা প্রয়োজনে তাদের বিরুদ্ধে দেশবিরোধী কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তকমা লাগিয়ে জনমতকে বিরক্ত করে দেওয়া। এই কৌশল অতীতে কিন্তু বন্ধুরা বহুবার কাজ করেছে, কিন্তু এই আন্দোলনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে সেই চিরাচরিত কৌশল কিন্তু একেবারে কাজ করেনি। একজন মানুষ প্রকাশ্যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যান আর সেই ছবি প্রতিদিন সংবাদ মাধ্যমে আসতে থাকে, তখন সরকারের পক্ষে নীরব থাকাটা কার্যকর অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, এই আন্দোলনের চাপ এতটাই তীব্রতর হয়ে ওঠে যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গভীর রাতে জাতির উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা প্রকাশ করতে হয়। এটা কোনো সাধারণ ঘটনা নয় বন্ধুরা, ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ খুবই বিরল যেখানে সরকার এত দ্রুত সময়ের মধ্যে কোনো বড় ছাত্র আন্দোলনের সামনে নতি স্বীকার করে আনুষ্ঠানিক আশ্বাস দিতে বাধ্য হয়েছে। এই মুহূর্তটাকে অনেকে বলছেন এই আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য, কারণ এর আগে বহু আন্দোলন মাসের পর মাস ধরে চললেও সরকারের কাছ থেকে এই ধরনের সরাসরি জাতীয় স্তরের প্রতিক্রিয়া আদায় করতে পারেনি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা নিয়ে আসলে গোটা বিতর্কটা তৈরি হচ্ছে। ২৬ দিন পর সোনম ওয়াংচুক যখন অনশন ভাঙার সিদ্ধান্ত নেন, তখন তিনি সরকারের কাছ থেকে একেবারে হাতে কলমে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন। চলুন একটা একটা করে দেখি সেগুলো ঠিক কি। প্রথমত বন্ধুরা, শিক্ষার্থীদের আইনি সুরক্ষা। আন্দোলনে অংশ নেওয়া কোনো ছাত্রছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা, কারণ ভারতে বহু ছাত্র আন্দোলনের ইতিহাসে দেখা গেছে আন্দোলন শেষ হওয়ার পরও এই শর্তটা নিশ্চিত করছে যে হাজার হাজার তরুণ রাস্তায় নেমেছিলেন তাদের কাউকে যেন ভবিষ্যতে আইনি জটিলতার শিকার হতে না হয়। দ্বিতীয়ত, ক্ষতিপূরণ। আন্দোলন চলাকালীন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে কিন্তু কোনো আপোষ হয় না। মানুষের জীবনের বিনিময়ে ন্যূনতম দায়বদ্ধতা সরকারের থাকা উচিত এবং সেটা আদায়ও করা হয়েছে। তৃতীয়ত, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রতিশ্রুতি আদায় করা হয়। ভারতীয় বিচার ব্যবস্থায় সাধারণ মামলাগুলো বছরের পর বছর ঝুলে থাকে। এই ধরনের স্পর্শকাতর বিষয় দ্রুত বিচার নিশ্চিত করাটা একটা বড় অর্জন হিসেবে দেখা যেতে পারে। চতুর্থত, সংসদে আলোচনা। আগামী সংসদ অধিবেশনে জাতীয় পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মানে হলো এই বিষয়টা শুধু রাস্তার আন্দোলন হিসেবেই থেমে থাকবে না, বরং দেশের সর্বোচ্চ আইনসভায় এটা নিয়ে আনুষ্ঠানিক বিতর্ক হবে, যা ভবিষ্যতের নীতিগত পরিবর্তনের পথ খুলে দিতে পারে। পঞ্চমত, শিক্ষা সচিবের পদত্যাগ। প্রশাসনিক স্তরের দায়বদ্ধতা নিশ্চিত করতে শিক্ষা সচিবের পদত্যাগ ও অন্যান্য প্রশাসনিক রদবদলের পথ সুগম করা হয়। এটা প্রতীকী হলেও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্য দিয়ে বার্তা যায় যে ব্যর্থতার দায় নিতেই হবে প্রশাসনকে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো এই 5টা শর্ত কি যথেষ্ট ছিল? সমালোচকরা বলছে মূল দাবি অর্থাৎ পুরো নিট পরীক্ষার পদ্ধতি বাতিল বা পুনর্গঠনের মতো বড় কাঠামোগত পরিবর্তনের প্রতিশ্রুতি আদায় করা যায়নি। সমর্থকরা আবার বলছে বাস্তবতার নিরিখে এই 5টা শর্তই ছিল সর্বোচ্চ প্রাপ্তি, আর এর থেকে বেশি চাপ দিতে গেলে পরিস্থিতি হাতের বাইরেও চলে যেতে পারত। এই গোটা সিদ্ধান্তটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে সোনম ওয়াংচুকের অতীত অভিজ্ঞতায়। এটা প্রথমবার নয় বন্ধুরা যে সোনম ওয়াংচুক একটা বড় জন আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এর আগে লাদাখের সাংবিধানিক মর্যাদা ও পরিবেশ সুরক্ষা নিয়ে হওয়া আন্দোলনের সময় পরিস্থিতি সহিংসতার রূপ নিয়েছিল। সেই সহিংসতায় 4 জন মানুষ প্রাণ হারান। এই ঘটনার পরিণতি ছিল ভয়াবহ। সরকার কঠোর অবস্থান নেয় এবং সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএর অধীনে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় এবং তিনি 170 দিন কিন্তু জেলেও ছিলেন। এই অভিজ্ঞতা সোনম ওয়াংচুকের কাছে ছিল একটা গভীর শিক্ষা। তিনি বুঝেছিলেন একটা শান্তিপূর্ণ আন্দোলন যতই ন্যায্য কারণে শুরু হোক না কেন, যদি তার মধ্যে সহিংসতা প্রবেশ করে তাহলে সেই আন্দোলনের নৈতিক শক্তি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, আর সরকার তখন সেই সহিংসতাকে অজুহাত বানিয়ে গোটা আন্দোলনকে দমন করে দেওয়ার সুযোগ পেয়ে যায়। এই নিট আন্দোলনের ক্ষেত্রেও তিনি একই ধরনের ঝুঁকি অনুভব করেছিলেন। যখন হাজার হাজার তরুণ রাস্তায়, উত্তেজনা ক্রমশ বাড়ছে, তখন যে কোনো মুহূর্তে কিছু অসাধু বা সমাজবিরোধী উপাদান আন্দোলনে ঢুকে পড়ে সহিংসতা ছড়িয়ে দিতে পারত। আর একবার সহিংসতা শুরু হয়ে গেলে তার ফল ভোগ করতে হতো সেই শিক্ষার্থীদের যাদের জন্য এই আন্দোলনটা শুরু হয়েছিল।
তিনি নিজেই পরে জানান অনশন ভাঙার পেছনে দুটো প্রধান কারণ ছিল। প্রথমত, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 65 জন সাংসদ এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের থেকে তার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ জানানো হয় অনশন ভাঙার জন্য। দ্বিতীয়ত, তিনি নিজেই আশঙ্কা করেছিলেন যে আন্দোলনে অসামাজিক উপাদানের অনুপ্রবেশ ঘটতে পারে, যা পুরো আন্দোলনকে বিপথে চালিত করতে পারে। এই দুটো কারণ একসাথে রাখলে বোঝা যায় বন্ধুরা, সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল অতীতের একটা তিক্ত অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষার ভিত্তিতে। যিনি নিজে একবার সহিংসতার মূল্য চোখের সামনে দেখেছেন, 4টা প্রাণ হারাতে দেখেছেন, নিজের জেলে গেছেন, তার পক্ষে দ্বিতীয়বার এই ঝুঁকি নেওয়া কতটা সহজ ছিল সেটা যথেষ্ট ভাববার বিষয়। এখন চলুন একটু পেছনে ফিরে যাই, অর্থাৎ ইতিহাসের পাতায়। 2011 সাল, দেশ জুড়ে দুর্নীতি বিরোধী এক বিশাল আন্দোলন শুরু হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন আন্না হাজারে। তার পাশে তখন দাঁড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের মতো তরুণ কর্মীরা। সেই আন্দোলনও কিন্তু অভূতপূর্ব ছিল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। দিল্লির রামলীলা ময়দান কার্যত একটা আন্দোলনের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। কিন্তু বন্ধুরা, একটা নির্দিষ্ট পর্যায়ে আন্না হাজারে নিজে অনশন ভেঙে সরকারের সাথে একটা সমঝোতার পথে হেঁটেছিলেন। তবে আন্দোলনের একটা অংশ, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন গোষ্ঠী, সেই আন্দোলনকে কিন্তু থামাননি, বরং তারা সেই আন্দোলনের শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেন এবং সরাসরি রাজধানীতে প্রবেশও করেন। ইতিহাস সাক্ষী, সেই রাজনৈতিক দল পরবর্তীতে দিল্লির ক্ষমতায়ও চলে আসে। এখন এই নিট আন্দোলনের প্রেক্ষাপটে ফিরে আসা যাক। সোনম ওয়াংচুক অনশন ভাঙার পর আন্দোলনের সাথে যুক্ত অন্যান্য সংগঠন ও নেতৃত্ব, বিশেষ করে যাদের নাম উঠেছে যেরকম সিজেপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তারা আন্দোলন চালিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ভাবছে বলে কিন্তু জানা যাচ্ছে। এই মিলটা কি নেহাতি কাকতালীয়, নাকি ইতিহাস নিজেকে বারবার একটা প্যাটার্নে রিপিট করে? একটা বড় আন্দোলনের মুখ যখন একটা নির্দিষ্ট পর্যায়ে সমঝোতার পথে হাঁটেন, তখন আন্দোলনের ভেতরের একটা অংশ সেটাকে মেনে না নিয়ে নিজেদের মতো করে সংগ্রাম চালিয়ে যেতে থাকে। বন্ধুরা, এটা আন্দোলনের স্বাভাবিক বিবর্তন, নাকি এটা নেতৃত্বের ভাঙনের লক্ষণ? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর অংশে। যারা সোনম ওয়াংচুককে বিশ্বাসঘাতক বলছেন, তাদের যুক্তিটা একবার শোনা যাক। তাদের মতে একটা আন্দোলনের মূল দাবি ছিল নিট পরীক্ষার পুরো পদ্ধতিতে বড় ধরনের কাঠামোগত সংস্কার, অথচ যে 5টা শর্তে সমঝোতা হয়েছে তার মধ্যে সেই মূল কাঠামোগত সংস্কারের কোনো সরাসরি প্রতিশ্রুতি নেই। বরং যা পাওয়া গেছে তা মূলত আইনি সুরক্ষা, ক্ষতিপূরণ আর প্রশাসনিক রদবদলের মতো বিষয়। তাদের প্রশ্ন, যারা মাসের পর মাস, দিনের পর দিন রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করেছিলেন, তাদের সাথে আলোচনা না করে, তাদের সম্মতি না নিয়ে কিভাবে একজন ব্যক্তি একাই এই সিদ্ধান্ত নিতে পারেন? এই যুক্তিটা একেবারে কিন্তু বন্ধুরা অমূলক নয়। গণতান্ত্রিক আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সবার মতামতের গুরুত্ব থাকা উচিত। এটা একটা ন্যায্য নীতিগত ব্যাপার। বন্ধুরা, এখন আসি অন্য পক্ষের যুক্তিতে। যারা সোনম ওয়াংচুককে দূরদর্শী বলছেন, তাদের বক্তব্য হলো বাস্তবতা সবসময় আদর্শবাদের মতো সহজ সরল হয় না। 26 দিন ধরে অনশন করার পর একজন মানুষের শরীর কী অবস্থায় পৌঁছতে পারে সেটা কল্পনা করাও যথেষ্ট কঠিন। চিকিৎসকরা যখন বলছেন শরীর আর সহ্য করতে পারছে না, তখন এই সিদ্ধান্ত না নিলে তার নিজের জীবন হয়তো বিপন্ন হয়ে পড়তো। তাছাড়া যদি সেই মুহূর্তে আন্দোলন অব্যাহত রাখা হতো আর কোনোভাবে সহিংসতা ছড়িয়ে পড়তো, যেমনটা লাদাখে আগে ঘটেছিল, তাহলে তার মূল্য চোকাতে হতো সেই শিক্ষার্থীদেরই, যাদের জন্য গোটা আন্দোলনটা শুরু হয়েছিল। একবার সহিংসতা ঘটে গেলে এফআইআর, গ্রেপ্তার, কেরিয়ার নষ্ট হওয়া, এসব কিছু আর প্রতিরোধ করা যেত না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে 5টা নির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি আদায় করে অনশন ভাঙাটা আসলে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নেওয়া সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল। বন্ধুরা, সব নয় তো কিছুই না। এই নীতিতে চললে হয়তো শেষ পর্যন্ত কিছু পাওয়াই যেত না, উল্টে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই পুরো বিতর্কের গভীরে গেলে একটা মৌলিক প্রশ্ন কিন্তু উঠে আসে, একজন মানুষের ওপর কতটা দায়িত্ব চাপানোটা যথাযথ ন্যায্য? সোনম ওয়াংচুক এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন না, তিনি 8 দিন পরে যোগ দিয়েছিলেন। কিন্তু তার যোগদানের ফলেই আন্দোলন যে মাত্রায় পৌঁছে গেছিল, সেটা তার অনুপস্থিতিতে হয়তো কখনোই সম্ভব হতো না। এখন প্রশ্ন হলো, যিনি একটা আন্দোলনকে এত বড় করে তুলেছিলেন, তার কি একক সিদ্ধান্তে অনশন ভাঙার নৈতিক অধিকার আছে? একদিকে যুক্তি আছে, তিনি নিজের শরীর, নিজের জীবন দিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, সিদ্ধান্তটা তার নিজের শরীর সম্পর্কিত, তাই সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার নিজেরই রয়েছে। অন্যদিকে যুক্তি আছে, যখন একটা আন্দোলন লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে শুরু করে, তখন সেই আন্দোলনের নেতার সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত থাকে না, সেটা সামষ্টিক হয়ে ওঠে। আর সেই সামষ্টিক সিদ্ধান্তে সবার মতামত নেওয়া অবশ্যই দরকার। এই দ্বন্দ্বটা আসলে চিরন্তন বন্ধুরা। ইতিহাসে প্রায় প্রতিটা বড় গণ আন্দোলনে এই একই প্রকার প্রশ্ন বারবার উঠে এসেছে, নেতা কি আন্দোলনের মালিক নাকি আন্দোলনের সেবক?
সিদ্ধান্ত কি তার একার নাকি সবার সম্মিলিত? এখনো পর্যন্ত যা আলোচনা করলাম তার ভিত্তিতে একটা কথাই স্পষ্ট, এই ঘটনাকে সাদা কালোয় ভাগ করে দেখাটা অতি সরলীকরণ একেবারে হয়ে যাবে। একদিকে সত্যি এটা যে মূল দাবিগুলোর মধ্যে সবচেয়ে বড় কাঠামোগত সংস্কার এখনো পুরোপুরি অর্জিত হয়নি, এটা একটা বাস্তব ঘাটতি যেটা অস্বীকার করার কোনো উপায় পর্যন্ত নেই। অন্যদিকে এটাও সত্যি যে যা অর্জিত হয়েছে সেটাও নেহাত কম নয়। হাজার হাজার শিক্ষার্থীর আইনি নিরাপত্তা, নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, দ্রুত বিচারের প্রতিশ্রুতি, সংসদে আলোচনার আশ্বাস, প্রশাসনিক দায়বদ্ধতা, এই সব কিছুই বাস্তবিক অর্জন যেগুলো ভবিষ্যতে আরো বড় সংস্কারের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই যারা বলছেন এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা, তারা হয়তো এই বাস্তব অর্জনগুলোকে অবমূল্যায়ন করেছেন। আবার যারা বলছেন এটা সম্পূর্ণ সাফল্য, তারাও হয়তো মূল দাবির অসম্পূর্ণতাকে এড়িয়ে যাচ্ছেন। আসল সত্যিটা সম্ভবত এই দুটো চরম অবস্থানের মাঝামাঝি কোথাও লুকিয়ে রয়েছে। একটা কঠিন পরিস্থিতিতে নেওয়া একটা জটিল, আপোষকামী কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত, যার ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে। বন্ধুরা, এই পরবর্তী অধ্যায়ে কি ঘটবে সেটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের ওপর। সরকার কি সত্যি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে? সংসদে প্রতিশ্রুত আলোচনা কি আদৌ অর্থবহ কোনো নীতিগত পরিবর্তনে রূপান্তরিত হবে? ফাস্ট ট্র্যাক কোর্ট কি সত্যি দ্রুত বিচার নিশ্চিত করবে, নাকি এটাও আরেকটা প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর বন্ধুরা আগামী কয়েক মাসে ধীরে ধীরে স্পষ্ট হবে, আর সেই উত্তরের উপর নির্ভর করবে ইতিহাস সোনম ওয়াংচুকের এই সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করবে। একজন বিচক্ষণ নেতার সাহসী পদক্ষেপ হিসেবে, নাকি একটা সুযোগ হাতছাড়া করার মতো গল্প হিসেবে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।